অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র কিভাবে সঠিক পদ্ধতিতে বা সঠিক নিয়মে পূরণ করবেন এবং সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে বা কি কি নথি লাগবে এবং কারা কারা এই যোজনায় বা কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন বিস্তারিতভাবে জেনে নেব আজকের এই ভিডিওতে। তাই এই আবেদনপত্র কিভাবে ডাউনলোড করবেন এবং আবেদনপত্রটি সঠিক নিয়মে কিভাবে পূরণ করবেন এবং কি কি ডকুমেন্ট সঙ্গে আপনাকে জমা দিতে হবে সমস্ত কিছু আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। দেখুন, অন্নপূর্ণা যোজনার যে আবেদনপত্র সেটি ডাউনলোড করার জন্য আপনাদের অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটিতে চলে আসতে হবে। এই ওয়েবসাইটটিতে আসার জন্য আপনারা socialsecurity.wb.gov.in লিখে সার্চ করে দিতে পারেন। সার্চ করে দিলেই সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। এবং তাও যদি আপনাদের এই ওয়েবসাইটটিতে আসতে অসুবিধা হয়, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটটিতে আসার পর এবার অন্নপূর্ণা যোজনার যে আবেদনপত্র, অফলাইন আবেদনপত্র, সেটি ডাউনলোড করার জন্য আপনারা এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, ইংলিশ, বাংলা এবং হিন্দি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ফর্ম ডাউনলোড করতে পারবেন। আপনি যদি মনে করেন ইংলিশে ডাউনলোড করবেন তাহলে আপনারা ইংলিশে ডাউনলোড করতে পারবেন, বা আপনি যদি মনে করেন বাংলাতে ডাউনলোড করবেন বাংলাতে ডাউনলোড করে নিতে পারেন, এবং আপনি যদি চান যে আপনি হিন্দিতে ডাউনলোড করবেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হিন্দিতে দেওয়া রয়েছে, হিন্দিতে ডাউনলোড করতে পারবেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য বাংলা ফর্মটি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পর আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এই আবেদনপত্রটি বা অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রটি পূরণ করবেন বা ফিল আপ করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, আমি ফর্মটি ডাউনলোড করার পর ওপেন করে নিয়েছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই ফর্মটি বা এই আবেদনপত্রটি হলো অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র। এবার দেখে নিই কিভাবে আপনারা পূরণ করবেন বা কিভাবে আপনারা ফিল আপ করবেন। তবে তার আগে আপনাদের একটি কথা বলে দিই, এই যে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আবেদনপত্র, এটি কিন্তু একটি পৃষ্ঠা বা দুইটি পৃষ্ঠার নয়। এই ফর্মটিতে বা এই আবেদনপত্রটিতে টোটাল বা মোট 12টা পৃষ্ঠা রয়েছে। আপনি যদি অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের এই যে টোটাল 12টা পেজ রয়েছে এটি কিন্তু আপনাদের সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে পূরণ করতে হবে। প্রথমে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এরপর বলা হয়েছে প্রতিটি বিভাগে টিক চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য অপ্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। এখানে বলা হয়েছে এখানে যে সমস্ত অপশন দেওয়া রয়েছে সেগুলি আপনাদের পূরণ করা বাধ্যতামূলক, এবং যে যে অপশনগুলিতে চেকবক্স দেওয়া রয়েছে বা টিকমার্ক দেওয়ার অপশন দেওয়া রয়েছে সেগুলিতে আপনাদের টিকমার্ক বা টিকসই দিতে হবে। তো চলুন আমরা দেখে নিচ্ছি কিভাবে আপনারা ফর্মটি পূরণ করবেন। প্রথমে বলা হয়েছে ক নাম্বারে পারিবারিক পরিচয়। এখানে বলা হয়েছে সঠিক হলে টিক চিহ্ন দিন। প্রথমে এখানে 1 নম্বরে বলা হয়েছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ HOF, অর্থাৎ আপনার বাড়ির আপনার পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার নামটি আপনাকে লিখতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো নাম লিখুন। এখানে আপনারা আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে বা আপনার পরিবারের যে প্রধান রয়েছে তার নামটি লিখে দিবেন। অবশ্যই তার আধার কার্ডে যে নামটি রয়েছে সেটি আপনাকে কিন্তু লিখতে হবে। এখানে যেহেতু বলা রয়েছে আধার কার্ড অনুযায়ী, তো আপনার পরিবারের যে প্রধান রয়েছে বা হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার আধার কার্ডে যে নামটি রয়েছে সেটি দেখে দেখে আপনি এখানে লিখে দিবেন। অবশ্যই আপনারা ফর্মটি ইংলিশে পূরণ করবেন এবং কালো বা নীল কালি দিয়ে পূরণ করবেন, কারণ অবশ্যই যখন কোনো ডাটা অপারেটর ফর্মটি এন্ট্রি করবে তখন কিন্তু ইংলিশে এন্ট্রি করবে, বাংলায় এন্ট্রি করবে না। তাই আপনারা ফর্মটি ইংলিশে বা আবেদনপত্রটি ইংলিশে পূরণ করবেন। এবং আবেদনপত্রটিতে নির্দিষ্ট কোনো কালির নাম দেওয়া নেই, সেই ক্ষেত্রে আপনারা কালো কালি এবং নীল কালি ইউজ করতে পারেন, লাল কালি এবং সবুজ কালি ছাড়া। এরপরে এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ। এখানে দিন, মাস, বছর বসিয়ে দিবেন। এখানে আপনাকে জন্ম তারিখটি লিখতে হবে। আপনার পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে বা আপনার পরিবারের যে প্রধান রয়েছে তার জন্ম তারিখ আপনাকে এখানে লিখতে হবে, এই জায়গায় লিখে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে 3 নম্বরে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ পরিবারের যে প্রধান রয়েছে বা আপনার পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার লিঙ্গ কি রয়েছে সেটি আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে। পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা এবং অন্যান্য হলে অন্যান্য। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে বলা হয়েছে পরিবারের প্রধানের আধার নম্বর। এখানে তার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে হবে, অর্থাৎ আপনার পরিবারের যে প্রধান রয়েছে বা আপনার হেড অফ দ্য ফ্যামিলি, আপনার পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার আধার কার্ডের নাম্বারটি আপনি এখানে লিখে দিবেন। এরপরে বলা হয় যে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, আপনার রেশন কার্ডের যে ফ্যামিলি আইডি রয়েছে সেটি আপনাকে এই ঘরটিতে বসাতে হবে। তবে যদি থাকে তাহলে আপনি বসিয়ে দিবেন, এবং যদি না থাকে তাহলে না বসালেও কোনো অসুবিধা নেই। তবে এটি আপনি বের করতে পারবেন রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে আপনার রেশন কার্ডের নাম্বারটি দিয়ে সার্চ করলে আপনার পরিবারের যে রেশন কার্ডের ফ্যামিলি আইডি রয়েছে সেটি আপনি কিন্তু বের করে নিতে পারবেন। এরপর এখানে বলা হয়েছে পরিবারের সদস্যের সংখ্যা। আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে, মোট কতজন সদস্য সংখ্যা রয়েছে সেটি আপনাকে এখানে লিখতে হবে, শুধুমাত্র সংখ্যায়।
আপনি শুধুমাত্র এখানে সংখ্যায় লিখে দিবেন। যদি 5 জন হয় তাহলে 5 লিখে দিবেন, যদি 4 জন হয় তাহলে 4 লিখে দিবেন। এরপর আমরা একটু নিচে চলে যাই। এরপর 7 নম্বরে বলা হয় যে ঠিকানা। এই ঘরটিতে আপনারা ঠিকানা লিখে দিবেন, অর্থাৎ আপনার যে স্থায়ী ঠিকানা রয়েছে সেটি কিন্তু আপনাদের এখানে লিখতে হবে, অর্থাৎ আপনার বা আপনার পরিবারের যে স্থায়ী ঠিকানাটি রয়েছে সেটি আপনি এখানে লিখবেন। যেহেতু এখানে বলে দেওয়া হয়েছে স্থায়ী ঠিকানা, সেই ক্ষেত্রে আপনাকে এখানে স্থায়ী ঠিকানাটি লিখতে হবে। এরপর এখানে বলা হয়েছে যোগাযোগ নাম্বার, এখানে আপনি যোগাযোগ নাম্বার লিখে দিবেন। তবে অবশ্যই এখানে আপনাকে আপনার পরিবারের যে প্রধান রয়েছে বা আপনার হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে, সেটি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার, এখানে আপনাকে সেই মোবাইল নাম্বারটি বসাতে হবে যে মোবাইল নাম্বারটি আপনার পরিবারের যে প্রধান রয়েছে তার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে। এরপর এখানে বলা হয় যে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের। এখানে 9 নম্বরে বলা হয়েছে আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক এবং আধার নাম্বার, এটি কিন্তু আপনাদের লিখতে হবে বা ফিল আপ করতে হবে। এরপর যদি আমরা এখানে দেখি, এখানে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, অর্থাৎ আপনার পরিবারের সদস্যের নাম আপনি লিখবেন, তার পাশে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ লেখা আছে। তো আপনি যদি এই সদস্যের ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চান তাহলে আপনারা এই হের এখানে টিক চিহ্ন দিবেন, এবং যে সদস্যের জন্য আবেদন করতে চাইছেন না সেই সদস্যের ঘরটি আপনি খালি রেখে দিবেন। তবে অবশ্যই এখানে কিন্তু শুধু আপনার পরিবারের মহিলাদের নাম হবে না, আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম এই ফর্মটিতে পূরণ করতে হবে, সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। এরপর এখানে বলা হয়েছে বয়স 5 বছরের কম হলে আধার NA চিহ্নিত করুন, অর্থাৎ এখানে বলা হয়েছে আপনার পরিবারে যদি 5 জন সদস্য থাকে এবং একজন সদস্যের বয়স 5 বছরের নিচে এবং তার আধার এখনো হয়নি বা আধার কার্ড তৈরি হয়নি, সেই ক্ষেত্রে তার ডিটেলসের এখানে তার আধার নাম্বারের পাশে আপনি NA লিখে দিতে পারেন। তো আমরা একটু নিচে চলে যাব। এরপর এখানে প্রথমে বলা হয়েছে পরিবারের প্রধান, এখানে আপনি পরিবারের যে প্রধান ব্যক্তি রয়েছে তার নামটি লিখে দিবেন। তিনি যদি মহিলা হন এবং তার নামে যদি আপনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চান তাহলে আপনি হের অপশনে টিক চিহ্ন দিয়ে দিবেন, এবং যদি আপনার পরিবারের প্রধান বা আপনার পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি যদি পুরুষ হয় তাহলে এই অপশনটিতে আপনাদের কোনো টিক চিহ্ন দিতে হবে না, এখানে শুধু আপনি পরিবারের প্রধানের নামটি লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে সদস্য নাম্বার 1, এখানে আপনার পরিবারের 1 নম্বর সদস্যের নাম আপনাকে লিখতে হবে। এবার এখানে আপনি তার নাম লিখে দিবেন, আপনার পরিবারের একজন সদস্যের নাম এখানে লিখে দিবেন, তার জন্ম তারিখ আপনাদের এখানে লিখে দিতে হবে, তার লিঙ্গ কি সেটি আপনাকে লিখতে হবে, এবং পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক সেটি আপনাকে এখানে লিখতে হবে, এবং তার আধার কার্ডের নাম্বার আপনাকে এখানে লিখতে হবে। এবং আপনি আপনার পরিবারের সদস্যের যার নাম এখানে লিখবেন তার ক্ষেত্রে যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চান তাহলে আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন বা হের এখানে আপনাদের টিক চিহ্ন দিতে হবে। যদি এই সদস্য পুরুষ হয় তাহলে এখানে টিক চিহ্ন দেবেন না, কোনো অসুবিধা নেই। এরপর একইভাবে এখানে সদস্য 2 লেখা রয়েছে, এখানে 2 নম্বর সদস্যের নাম লিখে দিবেন, জন্ম তারিখ লিখে দিবেন, লিঙ্গ লিখে দিবেন, এবং তার নামে যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে হয়, তিনি যদি মহিলা হন এবং 25 বছরের উপর হন তাহলে এখানে টিক চিহ্ন দিবেন, এবং যদি আবেদন না করতে হয় তাহলে এই অপশনটি আপনারা ছেড়ে দিবেন, কোনো অসুবিধা নেই। এবার আমরা একটু নিচে চলে যাব, আমরা পরের পৃষ্ঠায় চলে এসেছি। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই একইভাবে আপনাদের যে পরিবারের সদস্য রয়েছে তাদের নাম আপনাদের একে একে ভাবে লিখে দিতে হবে। এখানে আপনাদের 3 নম্বর সদস্যের ডিটেলস দিতে হবে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, আধার নাম্বার। যদি 5 বছরের নিচে হয় তাহলে আপনারা এখানে NA লিখে দিবেন। এইভাবে আপনাদের 4 নম্বর সদস্যের নাম লিখতে হবে, 5 নম্বর সদস্যের নাম লিখতে হবে। এরপরে আমরা একটু নিচে চলে যাব, পরিবারের সদস্যের নাম লিখে দেওয়ার পর বা পরিবারের সদস্যের নাম, তার আধার কার্ডের নাম্বার, পরিবারের যে প্রধান রয়েছে তার সঙ্গে কি সম্পর্ক সে সমস্ত ডিটেলস লিখে দেওয়ার পর এবার এখানে 10 নম্বরে বলা হয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্ত বয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। এবার এখানে আপনাদের কিন্তু ব্যাংকের ডিটেলস লিখতে হবে সমস্ত আপনার পরিবারের সমস্ত ব্যক্তির, অর্থাৎ আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে তাদের যে ব্যাংকের ডিটেলস রয়েছে সেই সমস্ত ডিটেলস এখানে লিখতে হবে বা ফিল আপ করতে হবে। এখানে বলা হয়েছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, অর্থাৎ এখানে বলা হয়েছে যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য আপনারা এখানে পূরণ করুন। প্রথমে বলা হয়েছে HOF, অর্থাৎ আপনার পরিবারের যে প্রধান রয়েছে তার ব্যাংকের ডিটেলস আপনাকে প্রথমে লিখতে হবে, তারপরে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, এইভাবে কিন্তু আপনাদের ব্যাংকের ডিটেলস লিখতে হবে। একটু আগে এখানে আপনি 5 নম্বর সদস্যের যে ব্যক্তির নাম লিখবেন
এখানেও আপনাকে 5 নম্বর সদস্যের ব্যক্তির এখানে আপনার ডিটেলস লিখতে হবে। অর্থাৎ মনে করেন এখানে আপনি 3 নাম্বার ব্যক্তির এখানে রাজুর নাম লিখেছেন, সেই ক্ষেত্রে আপনাদের এই যে অপশনটি রয়েছে ব্যাংক ডিটেলস এর, এখানেও আপনাদের 3 নাম্বার যে অপশনটি রয়েছে এখানে আপনার রাজুর যে ডিটেলস রয়েছে বা রাজুর যে ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস রয়েছে সেটি আপনাকে পূরণ করতে হবে। আশা করছি বোঝাতে পারলাম। যদি বুঝতে না পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে। তো আশা করছি এই পর্যন্ত আপনাদের বোঝাতে পারলাম। আপনারা প্রথমে ব্যাংকের নাম লিখে দিবেন, অ্যাকাউন্টের নাম্বার লিখে দিবেন এবং আইএফসি কোড আপনারা লিখে দিবেন। এই সমস্ত তথ্য আপনারা আপনাদের যে ব্যাংকের পাসবুক রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবেন। একইভাবে আপনার পরিবারের সমস্ত সদস্যের ব্যাংকের যে অ্যাকাউন্টের পাসবুক রয়েছে সেগুলি দেখে দেখে আপনারা এখানে লিখে দিবেন। এবার আমরা একটু নিচে চলে যাব। 10 নাম্বার অপশন পূরণ করে দেওয়ার পর, 10 নম্বরে ব্যাংকের ডিটেলস পূরণ করে দেওয়ার পর এবার 11 নম্বরে বলা হয়েছে এপিক HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। এবার এখানে আপনাকে আপনার পরিবারের সমস্ত সদস্যের ভোটার কার্ডের নাম্বার এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর বা অংশের নম্বর আপনাদের এখানে লিখতে হবে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন HOF এপিক নাম্বার, এখানে আপনার পরিবারের যে প্রধান রয়েছে বা হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার যে এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার সেটি আপনাকে এখানে লিখতে হবে এবং এখানে আপনাকে বিধানসভা ক্ষেত্রের নাম এবং অংশ নম্বর আপনাকে লিখতে হবে। এইভাবে আপনাদের 1 নাম্বার সদস্যের ইপিক নাম্বার, 2 নাম্বার সদস্যের ইপিক নাম্বার এবং তার বিধানসভা ক্ষেত্রের নাম, অবশ্যই সেটি একই হবে সবার ক্ষেত্রে, কিন্তু ইপিক নাম্বারগুলি আলাদা আলাদা হবে। সেই ক্ষেত্রে আপনারা ভোটার কার্ড দেখে দেখে ইপিক নাম্বারগুলি লিখে দিবেন। একইভাবে আপনাদের 3 নাম্বার ব্যক্তির, 4 নাম্বার সদস্যের, 5 নাম্বার সদস্যের ইপিক নাম্বার আপনাদের এইভাবে একইভাবে কিন্তু লিখতে হবে। এরপরে আমরা একটু নিচে চলে যাব, আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। এরপরে 12 নম্বরে বলা হয়েছে বিভাগ। এখানে প্রথমে বলা হয়েছে অসংরক্ষিত ইউআর, এরপরে বলা হয়েছে অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী ইউআর EWS, তপশিল জাতি অর্থাৎ SC, তপশিল উপজাতি অর্থাৎ ST, অন্যান্য অগ্রসর শ্রেণী অর্থাৎ OBC, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী অর্থাৎ PVTG। এখানে বলা হয়েছে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী EWS শংসাপত্র, ক্রিমিলেয়ার শংসাপত্র ইত্যাদি। এখানে যেটি বলা হয়েছে আপনি যদি EWS এর এখানে টিক চিহ্ন দেন তাহলে কিন্তু আপনাকে EWS এর যে সার্টিফিকেট সেটি কিন্তু আপনাকে জমা দিতে হবে এই ফর্মটির সঙ্গে বা এই আবেদনপত্রটির সঙ্গে। এক কথায় আপনি এখানে যেটির পাশে বা যেই ঘরটিতে টিক চিহ্ন দিবেন সেটির আপনাকে সার্টিফিকেট দিতে হবে। এবং আপনি যদি জেনারেল হন তাহলে আপনাকে এই যে ইউআর রয়েছে বা অসংরক্ষিত রয়েছে এই ঘরটিতে টিক চিহ্ন দিতে হবে। যদি আপনি ST হন তাহলে এই ঘরটিতে টিক চিহ্ন দিবেন, যদি আপনি SC হন তাহলে এই ঘরটিতে টিক চিহ্ন দিবেন, যদি OBC হন তাহলে এই ঘরটিতে টিক চিহ্ন দিবেন এবং যদি PVTG হন তাহলে এই ঘরটিতে টিক চিহ্ন দিবেন এবং যদি UR EWS হন তাহলে এই ঘরটিতে টিক চিহ্ন দিবেন। আপনার ক্ষেত্রে যেটি সার্টিফিকেট থাকবে সেই ঘরটিতে আপনি টিক চিহ্ন দিবেন এবং সার্টিফিকেটটি আপনাকে সঙ্গে জমা দিতে হবে। এরপরে বলা হয়েছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। এখানে বলা হয়েছে সঠিক হলে টিক চিহ্ন দিন। আমরা একটু নিচে চলে যাব, নিচে গেলে আমরা সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাব। রেশন কার্ডের যে সমস্ত ডিটেলস পূরণ করতে হবে সেগুলি কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা একটু নিচে চলে যাই। প্রথমে বলা হয়েছে এখানে ক্ষয়ের 1 নাম্বার হবে, আমরা প্রথমে দেখতে পেলাম সেখানে খ নাম্বার লেখা ছিল। এবার এখানে 1 নম্বরে বলা হয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি আপনার পরিবারের ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে, আপনার ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনারা হ্যাঁ অপশনে টিক চিহ্ন দিবেন, যদি না থেকে থাকে তাহলে আপনারা না অপশনে টিক চিহ্ন দিবেন। অবশ্যই বর্তমান দিনে সবার কাছে ডিজিটাল রেশন কার্ড রয়েছে তাই আপনারা হ্যাঁ অপশনে টিক চিহ্ন দিবেন। এরপরে 2 নম্বরে বলা হয়েছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। আপনার পরিবারের যে সমস্ত রেশন কার্ড রয়েছে এবং সেই রেশন কার্ডের যে ক্যাটাগরি রয়েছে সেটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে। যদি আপনার পরিবারের রেশন কার্ড AAY হয় অর্থাৎ অন্তর্দয় হয় তাহলে আপনি এই ঘরটিতে টিক চিহ্ন দিয়ে দিবেন এবং যদি SPHH হয় তাহলে এই ঘরটিতে টিক চিহ্ন দিবেন এবং যদি RKSY2 হয় তাহলে আপনারা এই ঘরটিতে টিক চিহ্ন দিবেন এবং যদি PHH হয় তাহলে এই ঘরটিতে টিক চিহ্ন দিবেন এবং যদি RKSY1 হয় তাহলে আপনারা এই ঘরটিতে টিক চিহ্ন দিবেন এবং যদি ভর্তুকিহীন হয় অর্থাৎ যাদের কাছে নন সাবসিডি কার্ড রয়েছে তারা এই ঘরটিতে টিক চিহ্ন দিবেন। এরপরে 3 নম্বরে বলা হয়েছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা সেটি আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে। যদি আপনি প্রতি মাসে রেশন তোলেন রেশন দোকান থেকে তাহলে আপনি টিক চিহ্ন দিবেন হ্যাঁ এখানে, এবং যদি আপনার পরিবার থেকে আপনারা রেশন না তুলেন তাহলে আপনারা না এর এখানে টিক চিহ্ন দিবেন। এরপরে গ নম্বরে বলা হয়েছে সম্পদ। গোয়ের 1 নম্বরে বলা হয়েছে বাড়ির ধরন।
আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি আপনার বাড়িতে 3টি বা তার বেশি পাকা ঘর থেকে থাকে তাহলে আপনারা হ্যাঁ অপশনে টিক চিহ্ন দিবেন, এবং যদি আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর না থাকে, মাটির ঘর থাকে, তাহলে আপনারা না অপশনটিতে টিক চিহ্ন দেবেন। এরপরে বলা হয়েছে পারিবারিক জমির মালিকানা, হ্যাঁ অথবা না। যদি আপনার পারিবারিক কোনো জমি জায়গার মালিকানা হয়ে থাকে তাহলে হ্যাঁ অপশনে টিক চিহ্ন দিতে হবে, এবং যদি না থাকে তাহলে নার অপশনে টিক চিহ্ন দিতে হবে। আপনার যদি পারিবারিক জমি জায়গার মালিকানা হয়ে থাকেন বা জমি জায়গার মালিক আপনি হন, তাহলে তার যে রেজিস্ট্রেশনের নথি রয়েছে বা মিউটেশনের কপি রয়েছে বা আর কপি রয়েছে, অর্থাৎ যে আপনার দাগের খতিয়ান রয়েছে বা পর্চা রয়েছে, সেই সমস্ত তথ্য কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু জমা করতে হবে এই ফর্মটির। এখানে কিন্তু দেওয়া রয়েছে সেই অপশনটি বা সেই লেখাটি কিন্তু এখানে লিখে দিয়েছে। এখানে বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং আর হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি, অর্থাৎ আপনার যে জমির কাগজ রয়েছে সেটির কপি আপনাকে এখানে দিতে হবে সঙ্গে এই আবেদন পত্রটির। এরপরে আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, অর্থাৎ আপনার পরিবারে আপনারা 5 জন সদস্য রয়েছেন, এবার 2 জনের নামে জমি রয়েছে, এবার 2 জনের মোট জমি কত শতক দাঁড়াচ্ছে সেটি আপনাকে এখানে এই ঘরটিতে বা এই জায়গাটিতে আপনাকে লিখতে হবে, এই জায়গাটিতে লিখতে হবে। এরপর আমরা একটু নিচে চলে যাব। এরপরে 4 নম্বরে বলা হয়েছে যানবাহন, বলা হয়েছে আপনি পরিবারের কোন সদস্য কি ও বাণিজ্যিক, অর্থাৎ পার্সোনাল যে গাড়ি রয়েছে, 4 চাকা গাড়ি রয়েছে, সেটির কথা এখানে বলা হয়েছে মোটর চালিত 4 চাকা গাড়ি আছে, অর্থাৎ আপনার পরিবারে যদি 4 চাকা গাড়ি থাকে আপনার প্রাইভেট পার্সোনাল, তাহলে সেটি আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে। যদি না থাকে তাহলে আপনারা এই নার এখানে টিক চিহ্ন দিবেন, যদি থাকে হ্যাঁ এখানে টিক চিহ্ন দিবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, অর্থাৎ যদি আপনার পরিবারে প্রাইভেট কার থাকে, অর্থাৎ আপনার পরিবারে কয়টি প্রাইভেট কার রয়েছে বা 4 চাকা গাড়ি রয়েছে সেটি আপনাকে এখানে লিখতে হবে এই জায়গায়। এবার এখানে বলা হয়েছে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনাকে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি লিখতে হবে, অর্থাৎ আপনার গাড়ির যে নাম্বার প্লেটের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনাকে এখানে লিখতে হবে। এরপর এখানে বলা হয়েছে গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় তাহলে মডেল নাম্বার লিখতে হবে। যদি আপনার বাড়িতে জিপ থাকে বা গাড়ি থাকে, ট্রাক্টর থাকে, তাহলে আপনাকে অন্তর্ভুক্ত করতে হবে, এবং তার যে মডেল নাম্বার সেটি আপনাকে এখানে বিবরণ হিসাবে লিখে দিতে হবে। এরপরে এখানে 5 নম্বরে বলা হয়েছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি আপনার পরিবারের কোনো সদস্যের বা আপনার পরিবারের কোনো স্বাস্থ্য বীমা নেওয়া থাকে তাহলে আপনি এই হ্যাঁ এখানে টিক চিহ্ন দিবেন, যদি না থাকে তাহলে এই নায়ের এখানে আপনি টিক চিহ্ন দেবেন। তো এখানে বলা হয়েছে যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। এখানে প্রথমে বলা হয়েছে HOF, অর্থাৎ যদি পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে বা প্রধান রয়েছে তার নামে যদি কোনো বীমা থাকে তাহলে তার ডিটেলস এখানে লিখতে হবে। সদস্য 1, সদস্য 2, আপনারা সদস্য 1 এর ঘরে যার নাম লিখেছেন তার নামে যদি কোনো সরকারি বা বেসরকারি বীমা থাকে বা কোনো প্রিমিয়াম নেওয়া থাকে তাহলে সেটির ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। কি ডিটেলস দিতে হবে? প্রধানের ক্ষেত্রে অর্থাৎ HOF, অর্থাৎ পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে যদি সরকারি বীমা নেওয়া থাকে তাহলে সরকারের এখানে টিক চিহ্ন দিতে হবে, যদি বেসরকারি হয় তাহলে বেসরকারের এখানে টিক চিহ্ন দিতে হবে। এবার এখানে বলা হয় যে বীমার অঙ্ক, এবার বীমার অঙ্ক বলতে বোঝায় এবার আপনি যে স্বাস্থ্য বীমাটি করিয়েছেন, এবার অ্যাক্সিডেন্টের কারণে বা যে কোনো কারণে বা দুর্ঘটনা হলে আপনি কত টাকা পাবেন সেটি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে, সেটি কিন্তু আপনি আপনার বীমার যে কাগজ সেটিতে পেয়ে যাবেন, এখানে আপনি সেটি লিখে দিবেন। যদি 2 লাখ হয়, 5 লাখ হয়, 10 লাখ হয়, সেটি আপনি এখানে লিখে দিবেন। এবার প্রিমিয়ামের বিবরণ বলতে বোঝায় আপনি কত টাকা দিয়ে এই স্বাস্থ্য বীমা নিয়েছেন এবং আপনাকে মাসে কত টাকা দিতে হয়, এই সমস্ত যে বিবরণ রয়েছে সেটি আপনাকে লিখতে হবে। সেই একইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 1, সদস্য 2, অর্থাৎ যে সদস্যের নামে নেওয়া রয়েছে এই সদস্যের এখানে আপনাকে পূরণ করতে হবে। এরপরে আমরা একটু নিচে চলে যাব। এবার এখানে ঘ নাম্বারে বলা হয়েছে আয় বা পেশা। এখানে বলা হয়েছে কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, যদি কোনো ট্যাক্স পেয়ার হয়ে থাকে আপনার পরিবারের কোনো সদস্য তাহলে এখানে হ্যাঁ অপশনে টিক চিহ্ন দিবেন, এবং যদি না হয়ে থাকে তাহলে না অপশনে টিক চিহ্ন দিবেন। এরপর 2 নম্বরে বলা হয়েছে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, আপনার পরিবারের সদস্যদের যার প্যান কার্ড রয়েছে যদি থাকে তাহলে আপনাদের এই হ্যাঁ অপশনে টিক চিহ্ন দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান কার্ড নম্বর উল্লেখ করুন। এবার আপনার পরিবারের যে সদস্যের প্যান কার্ড রয়েছে
তার নাম এবং তার প্যান কার্ডের নাম্বার আপনাদের এখানে উল্লেখ করতে হবে এই জায়গায়। প্রথমে এখানে বলা হয়েছে HOF, অর্থাৎ প্রথমে আপনার পরিবারের যে প্রধান রয়েছে বা হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার নাম লিখতে হবে। যদি তার নামে প্যান কার্ড থাকে তাহলে লিখবেন তার নাম এবং তার প্যান কার্ডের নাম্বার। এবং 1 নাম্বার সদস্যের ঘরে আপনি যার নাম লিখেছিলেন তার নামের যদি প্যান কার্ড থাকে তাহলে এখানে তার নাম লিখবেন, প্যান কার্ডের নাম্বার লিখবেন। একইভাবে 2 নাম্বার সদস্য, 3 নাম্বার সদস্য, অর্থাৎ যার যার প্যান কার্ডের নাম্বার থাকবে তার নাম, তার প্যান কার্ডের নাম্বার আপনাদের লিখতে হবে। এবং যদি আপনার পরিবারের কোনো সদস্যের প্যান কার্ড না থাকে তাহলে আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন না, এই না অপশনে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে আমরা একটু নিচে চলে যাব। এরপরে 3 নম্বরে বলা হয়েছে কর্মস্থানের ধরন। এরপর এখানে বলা হয়েছে সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি সহ ঘোষণা জমা দিন। এক কথায় বলা হয়েছে এখানে আপনি যেটি টিক চিহ্ন দিবেন সেটির আপনাকে প্রমাণ দিতে হবে। যে ঘরটিতে আপনি টিক চিহ্ন দিবেন সেটির প্রয়োজনীয় নথি বা স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন আপনাকে দিতে হবে। প্রথমে এখানে বলা হয়েছে পরিবারের প্রধানের ক্ষেত্রে আপনার পরিবারের যে প্রধান রয়েছে বা হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে সে যদি কোনো সরকারি ক্ষেত্রে চাকরি করে বা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেটিতে আপনি টিক চিহ্ন দিবেন। বা বেসরকারি ক্ষেত্রে যদি বেতনভুক্ত কর্মচারী হয় তাহলে সেটির ঘরে টিক চিহ্ন দিবেন। সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত বা উদ্যোক্তা বা ব্যবসায়ী বা মালিক ইত্যাদি হয়ে থাকে তাহলে এই ঘরটিতে টিক চিহ্ন দিবেন। আংশিক সময়ের কর্মরত অর্থাৎ পার্ট টাইম যদি জব করে থাকে তাহলে এই ঘরটিতে টিক চিহ্ন দিবেন। অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত বা কারিগর, শিল্পী যেমন কৃষক ইত্যাদি যদি হয়ে থাকে তাহলে এই ঘরটিতে টিক চিহ্ন দিতে হবে। পরিযায়ী শ্রমিক হয়ে থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে। যদি বেকার হয়ে থাকে তাহলে বেকারের এখানে, আর যদি অন্যান্য হয় তাহলে অন্যান্যর এখানে। এটি হলো পরিবারের যে প্রধান রয়েছে বা হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার ক্ষেত্রে। এবার এখানে সদস্য 1 অর্থাৎ সদস্য 1 এর ঘরে আপনি যার নাম লিখেছেন তিনি যদি কোনো ক্ষেত্রে চাকরি করেন সেটি আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে। এবং তার যে নথি রয়েছে সেটি আপনাকে কিন্তু এই ফর্মের সঙ্গে বা এই আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে। আমরা যদি একটু নিচে যাই একইভাবে সেই অপশনগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে। সদস্য 1 এর ক্ষেত্রে যে অপশনটি হবে সেটি আপনাদের টিক চিহ্ন দিতে হবে। এইভাবে আপনারা যদি একটু নিচে যান এখানে আপনারা দেখতে পাচ্ছেন সদস্য 3, সদস্য 4, সদস্য 5, যে যে সদস্যর ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপরে আমরা একটু নিচে চলে যাব। নিচে আসলে আমরা 4 নাম্বার এখানে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্ত বয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্ত বয়স্ক সদস্যদের সংখ্যা। এখানে বলা হয়েছে আপনার পরিবারে কতজন সদস্য শিক্ষিত রয়েছেন এবং কতজন সদস্য অশিক্ষিত রয়েছেন সেটি আপনাকে এখানে পূরণ করতে হবে। প্রথমে এখানে বলা হয়েছে দেশ শিক্ষিত প্রাপ্ত বয়স্ক সদস্য। আপনার পরিবারে যদি 5 জন সদস্য হয়ে থাকে, এবার 5 জন সদস্যের মধ্যে কয়জন সদস্য শিক্ষিত রয়েছে সেটি আপনাকে এখানে সংখ্যায় লিখে দিতে হবে এবং কয়জন সদস্য অশিক্ষিত রয়েছে সেটি আপনাকে এখানে সংখ্যায় লিখে দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্ত বয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। প্রথমে এখানে বলা হয়েছে পরিবারের প্রধান অর্থাৎ আপনার পরিবারের যে প্রধান রয়েছে বা হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার শিক্ষাগত যোগ্যতা কি। তিনি যদি শিক্ষিত হন এখানে টিক চিহ্ন দিবেন, অশিক্ষিত হলে এখানে টিক চিহ্ন দিবেন। যদি অশিক্ষিত হয় তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনাদের কোনো কিছু লেখার দরকার নেই। যদি শিক্ষিত হয় তাহলে এখানে টিক চিহ্ন দিবেন এবং তার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটি আপনাকে এখানে লিখে দিতে হবে। সেই একইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 সেই একইভাবে আপনাদের কিন্তু লিখতে হবে। আমরা একটু নিচে চলে আসলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সদস্য 2 এর ক্ষেত্রে যদি শিক্ষিত হয় তাহলে এখানে আপনারা টিক চিহ্ন দিবেন, যদি অশিক্ষিত হয় তাহলে এখানে টিক চিহ্ন দিবেন এবং তার ক্ষেত্রে যদি শিক্ষিত হয় তাহলে তার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেটি আপনারা এখানে লিখে দিবেন বা এখানে আপনারা নিচেও লিখতে পারেন। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। এরপরে আমরা একটু নিচে চলে যাব। আমরা নিচে চলে আসলাম। এবার এখানে আপনারা 5 নম্বরে দেখতে পাচ্ছেন কোন সদস্য কি কোন সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক। অর্থাৎ এখানে বলা হয়েছে 5 নম্বরে আপনার পরিবারের কোন সদস্য যদি সাংবিধানিক কোনো পদে মন্ত্রী, সংসদ, বিধায়ক বা গ্রাম পঞ্চায়েতের কোনো যদি পদে প্রাক্তন বা বর্তমানে হয়ে থাকেন বা ধারক হয়ে থাকেন তাহলে আপনাকে সেটি এখানে লিখতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ এখানে টিক চিহ্ন দিবেন, যদি না হয় তাহলে না এখানে টিক চিহ্ন দিবেন। এরপর এখানে বলা হয়েছে যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর। এটির মানে হলো আপনি যদি হ্যাঁ এখানে টিক চিহ্ন দেন অর্থাৎ আপনার পরিবারের কোনো সদস্য এই সমস্ত পদের মধ্যে যুক্ত রয়েছেন বা ধারক রয়েছেন, সেই ক্ষেত্রে আপনার পরিবারের কত নাম্বার সদস্য
এই পদে রয়েছেন বা এই সমস্ত পদের সঙ্গে যুক্ত রয়েছেন সেটি আপনাকে এখানে লিখতে হবে। যদি আপনার পরিবারের আপনি মনে করেন 1 নাম্বার সদস্যের ঘরে যার নাম লিখেছিলেন তিনি যদি এই সমস্তর মধ্যে যুক্ত থাকেন তাহলে আপনি এখানে 1 লিখে দিবেন। অর্থাৎ আপনার পরিবারের যত নম্বর সদস্য এগুলির সঙ্গে যুক্ত থাকবে তার নাম্বারটি আপনাকে এখানে লিখে দিতে হবে। এরপরে 6 নম্বরে বলা হয়েছে কোন সদস্য কি সরকারি পেনশনভোগী। যদি সরকারি কোনো পেনশন পায় তাহলে এখানে হের এখানে টিক চিহ্ন দিতে হবে, এবং যদি না পায় তাহলে এখানে না এর এখানে টিক চিহ্ন দিবেন। এবার আপনার পরিবারের কত নম্বর সদস্য পেনশন পান সেটি আপনার এখানে লিখতে হবে। এরপরে 7 নম্বরে বলা হয়েছে কোন সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন। এখানে বলা হয়েছে আপনার পরিবারের কোন সদস্য যদি জিএসটি থাকে তাহলে আপনাকে সেটি এখানে লিখতে হবে। যদি জিএসটি থাকে এখানে হের এখানে টিক চিহ্ন দিবেন, যদি না থাকে তাহলে না এখানে টিক চিহ্ন দিবেন, যদি থাকে তাহলে এখানে জিএসটি আপনাকে নাম্বারটি লিখে দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে 8 নম্বরে পরিবারের মোট বার্ষিক আয় টাকায়। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনার পরিবারের বার্ষিক যে আয় সেই আয়টি আপনাকে এখানে টাকায় লিখতে হবে। এরপর আমরা একটু নিচে চলে যাই। এরপরে 9 নম্বরে বলা হয়েছে অন্যান্য পরিচয় নথি। 1 নম্বরে বলা হয়েছে অর্থাৎ 9 নম্বরের 1 নম্বরে বলা হয়েছে সিএএ আবেদনের বর্তমান অবস্থান যদি থাকে। অর্থাৎ যাদের ক্ষেত্রে সিএএ তে আবেদন করেছেন এবং তার যে বর্তমান অবস্থান সেটি আপনাকে এখানে লিখতে হবে। প্রথমে একইভাবে পরিবারের প্রধান, এরপর সদস্য 1, সদস্য 2, সদস্য 3। এখানে বলা হয়েছে প্রযোজ্য নয়। এরপরে বলা হয়েছে আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় আবেদন নম্বর। আবেদন করে থাকেন অর্থাৎ আবেদন করা যদি হয়ে থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিবেন, এবং আবেদনের যে নম্বর বা অ্যাপ্লিকেশন নাম্বার সেটি আপনাকে এখানে লিখতে হবে। যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য না হয়ে থাকে তাহলে আপনারা এই প্রযোজ্য নয় এই অপশনটিতে টিক চিহ্ন দিবেন। এরপরে বলা হয়েছে ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নাম্বার লিখেন। যদি আপনি সিএএ তে আবেদন করে থাকেন এবং আপনার যে সার্টিফিকেট সেটি যদি ইস্যু হয়ে থাকে তাহলে আপনি এখানে টিক চিহ্ন দিবেন, এবং আপনার যে সার্টিফিকেটের নাম্বার সেটি আপনাকে এখানে লিখতে হবে। এটি হলো পরিবারের যে প্রধান রয়েছে তার ক্ষেত্রে। এবার আপনার পরিবারের যে 5 জন সদস্য রয়েছে তাদের সবার ক্ষেত্রে যদি আপনার সিএএ তে আবেদন করা থাকে তাহলে সবার সার্টিফিকেট রয়েছে, তাহলে যার যার ক্ষেত্রে যেটি রয়েছে সেটি আপনারা এখানে পূরণ করবেন। সেই একইভাবে যদি প্রযোজ্য হয় তাহলে প্রযোজ্য এখানে টিক চিহ্ন দিবেন, যদি আবেদন করা হয়ে থাকে তাহলে আবেদন করার এখানে টিক চিহ্ন দিবেন। এরপরে আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে আসলাম, এখানে 2 নম্বরে বলা হয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি, কিষাণ ক্রেডিট কার্ড এআরডি অর্থাৎ কেসিসি এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড অর্থাৎ এমজেসিসি, শিক্ষার্থী ক্রেডিট কার্ড অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইত্যাদি ইত্যাদি যে সমস্ত যে কার্ড রয়েছে সেগুলি যদি আপনার থাকে বা আপনার পরিবারের কোনো সদস্যের থাকে তাহলে সেটির ডিটেলস আপনাকে এখানে লিখতে হবে। সেই একইভাবে পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার ডিটেলস এখানে বসাতে হবে। 1 নাম্বার ব্যক্তি, 2 নাম্বার সদস্য, 3 নাম্বার সদস্য, এইভাবে কিন্তু আপনাদের লিখতে হবে। তো আমি একটিতে বুঝিয়ে দিচ্ছি, প্রতিটাই কিন্তু একই রয়েছে, একটিতে বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পেয়ে যাবেন। প্রথমে এখানে বলা হয়েছে নম্বর, অর্থাৎ এখানে আপনার যে ক্রেডিট কার্ড রয়েছে তার যে নম্বর সেটি আপনাকে এখানে লিখতে হবে। এরপর এখানে বলা হয়েছে আইডির সংখ্যা, অর্থাৎ কয়টি আইডি রয়েছে সেটি আপনাকে এখানে লিখতে হবে। যে তারিখে ইস্যু করা হয়েছে সেটি আপনাকে এখানে লিখতে হবে, অর্থাৎ আপনার যে ক্রেডিট কার্ড সেটি কত তারিখে ইস্যু হয়েছে সেটি আপনাকে এখানে লিখতে হবে। এরপরে আমরা নিচে চলে যাব। আশা করছি এই পর্যন্ত আপনাদের আমি বুঝাতে পারলাম। এরপরে আমরা 3 নম্বরে চলে আসলাম। 3 নম্বরে বলা হয়েছে যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। এখানে 3 নম্বরে বলা হয়েছে আপনার পরিবারের কোনো সদস্যের নাম যদি এসআইআর 2026-এ বাদ পড়ে থাকে এবং তিনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন বা বিচারাধীনে থাকেন তাহলে সেটি আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে। পরিবারের প্রধান অর্থাৎ এইচওএফ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির কথা বলা হয়েছে। যদি হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে এসআইআর এ নাম বাদ পড়ে থাকে বা ট্রাইব্যুনালে আবেদন করে থাকে তাহলে সেটি আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে। যদি প্রয়োজন না হয়ে থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিবেন, এবং যদি এসআইআর এ নাম বাদ না পড়ে থাকে তাহলে না এখানে টিক চিহ্ন দিবেন, এবং যদি বাদ পড়ে থাকে এবং আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে এই হ্যাঁ এখানে টিক চিহ্ন দিতে হবে। এবং যদি হ্যাঁ হয়ে থাকে বা যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে তার বিবরণ দিতে হবে, অর্থাৎ তার যে অ্যাপ্লিকেশন নাম্বার বা সেটির যে রিসিপ্ট রয়েছে বা সেটির যে একটি প্রিন্ট আউট রয়েছে সেটি আপনাকে কিন্তু সঙ্গে জমা দিতে হবে, এবং সেটির যে অ্যাপ্লিকেশন নাম্বার বা আপিল নাম্বার সেটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। সেই একই রকম যদি সদস্য 1 নাম্বারের ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে, যদি আবেদন করে থাকে তাহলে সেটির পাশে লিখবেন। এরপরে আমরা একটু নিচে চলে যাই। নিচে চলে আসার পর এখানে 4 নম্বরে বলা হয়েছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। এখানে 1 নম্বরে বলা হয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এবার আপনার পরিবারের যে সমস্ত শিশু রয়েছে
সেই সমস্ত শিশুর বিবরণ আপনাদের এখানে দিতে হবে বা লিখতে হবে। এর আগে আমরা যেগুলো ফিল আপ করলাম বা যেগুলো পূরণ করলাম সেটি হলো যাদের 18 বছরের উপর বয়স এবং যারা প্রাপ্ত বয়স্ক সেই সমস্ত সদস্যের নাম। এবার আমাদের যে সমস্ত ফিল আপ করতে হবে, পূরণ করতে হবে সেটি হলো শিশুদের বিবরণ, অর্থাৎ আপনার পরিবারে যে সমস্ত শিশু রয়েছে বা শিশু সদস্য রয়েছে তাদের নাম আপনাদের পূরণ করতে হবে। প্রথমে এখানে বলা হয়েছে সদস্য নং, অর্থাৎ এই যে শিশুর নামটি আপনি এখানে পূরণ করবেন, ফিল আপ করবেন, তিনি কোন সদস্যের সন্তান সেটি আপনাকে এখানে লিখতে হবে। অর্থাৎ 1 নম্বরের ঘরে যে প্রাপ্ত বয়স্ক সদস্যের নাম লিখেছেন তার যদি সন্তান হয়, মনে করেন আপনি 1 নম্বরে রাহুলের নাম লিখেছেন, এবার এখানে আপনি যে শিশুর বিবরণ পূরণ করবেন সেটি হলো রাহুলের সন্তান, সেই ক্ষেত্রে আপনাকে এখানে 1 নাম্বার লিখে দিতে হবে। এবং যদি প্রাপ্ত বয়স্ক 2 নাম্বার সদস্যের শিশু হয় তাহলে এখানে আপনাকে 2 লিখতে হবে। শিশুর নাম এখানে লিখতে হবে, কোন ক্লাসে পড়ে সেটি এখানে লিখতে হবে, বিদ্যালয়ের নাম এখানে লিখতে হবে, সরকারি বিদ্যালয়ে নাকি বেসরকারি বিদ্যালয়ে সেটি আপনাকে এখানে নির্ধারণ করতে হবে বা লিখতে হবে বা টিক চিহ্ন দিতে হবে। সেই একইভাবে দ্বিতীয় শিশুর ক্ষেত্রে দ্বিতীয় শিশুটি কার, কোন প্রাপ্ত বয়স্ক সদস্যের সেটি আপনাকে এখানে লিখে দিতে হবে এবং তার বিবরণ এখানে লিখতে হবে। সেই একইভাবে আপনাদের সমস্ত এখানে পূরণ করতে হবে। এরপর এখানে 2 নাম্বার বলেছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। এখানে শিশু 1, অর্থাৎ আপনি 1 নাম্বার শিশুর ঘরে, এখন 1 নাম্বার শিশুর ঘরে যার নাম লিখেছেন বা যার বিবরণ লিখেছেন তার কথা এখানে বলা হয়েছে। এবং এখানে আপনি 4 নাম্বার বিবরণে যার নাম লিখেছেন, 4 নাম্বার এখানে যে 4 নাম্বার রয়েছে তার যে বিবরণ বা তার যে টিকার কথা এখানে বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে অর্থাৎ 1 নাম্বার শিশু, অর্থাৎ 1 নাম্বার শিশুর বিবরণের ঘরে যার নাম আপনি লিখেছেন, যে শিশুর তথ্য আপনি দিয়েছেন সেই শিশুর টিকা যদি হয়ে থাকে তাহলে এখানে আপনারা এই হের অপশনে টিক চিহ্ন দিবেন, এবং যদি টিকা করা যদি না হয়ে থাকে তাহলে এই নায়ের ঘরে টিক চিহ্ন দিবেন, অর্থাৎ টিকা করা হয়নি এই ঘরটিতে টিক চিহ্ন দিবেন। এবং এখানে বলা হয়েছে টিকা শুরু হয়েছে বা টিকা সম্পূর্ণ হয়েছে, এই দুইটির মধ্যে আপনাদের একটিতে টিক চিহ্ন দিতে হবে। যদি টিকা শুরু হয়েছে তাহলে এখানে টিক চিহ্ন দিবেন, এবং যদি টিকা সম্পূর্ণ হয়ে যায় তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এবং একইভাবে সদস্য 2, সদস্য 3 একইভাবে আপনাদের এখানে এগুলি পূরণ করতে হবে বা টিক চিহ্ন দিতে হবে। এরপরে আমরা একটু নিচে চলে যাই। নিচে চলে আসার পর এখানে 6 নম্বরে বলা হয়েছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। এখানে বলা হয়েছে 6 এর 1 নম্বরে বলা হয়েছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন। এখানে বলা হয়েছে আপনি যদি কোনো সরকারি সুবিধা বা সরকারি কোনো প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পেয়ে থাকেন তাহলে আপনাকে এখানে কিন্তু লিখতে হবে। যদি আপনি পেয়ে থাকেন, অর্থাৎ আপনার পরিবারের যে প্রধান রয়েছে বা হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তিনি যদি পেয়ে থাকেন তাহলে আপনাকে এখানে হের ওখানে টিক চিহ্ন দিতে হবে, এবং যদি না হয়ে থাকে তাহলে এখানে নায়ের এখানে টিক চিহ্ন দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে প্রকল্প পরিবারের প্রধান, অর্থাৎ আপনার পরিবারের প্রধান, যে আপনার পরিবারের প্রধান রয়েছে বা হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তিনি ডিবিটির মাধ্যমে কোন কোন প্রকল্পের সুবিধা পান বা টাকা পান সেটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে। যদি পিএম কিষাণ হয় তাহলে এখানে পিএম কিষাণ লিখে দিবেন, বা যদি আরো অন্য কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে আপনাকে সিরিয়াল ওয়াই এখানে কিন্তু লিখে দিতে হবে। সেই একইভাবে যদি সদস্য 1 অর্থাৎ প্রাপ্ত বয়স্ক সদস্য 1 পেয়ে থাকে তাহলে হের এখানে টিক চিহ্ন দিবেন, যদি না পেয়ে থাকে তাহলে নার এখানে টিক চিহ্ন দিবেন, এবং এখানে আপনারা কিছু লিখবেন না, এই প্রকল্পের অপশনগুলি আপনারা ছেড়ে দিবেন। যদি হ্যাঁ হয় তাহলে আপনাদের লিখতে হবে, যদি না হয় তাহলে আপনাদের লিখতে হবে না। সেই একইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 এর ঘরে আপনাদের লিখতে হবে। আশা করছি আপনাদের বুঝাতে পারলাম। এরপরে আমরা একটু নিচে চলে যাব। এখানে 2 নম্বরে বলা হয়েছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূর্ণীয়। এখানে বলা হয়েছে আপনি যে প্রকল্প পাচ্ছিলেন যদি আপনার কোনো প্রকল্পে আপনাকে নাম বাদ দেওয়া হয় সেটি আপনাকে কিন্তু এখানে লিখতে হবে। কি কারণে আপনাকে বাদ দেওয়া হয়েছে, কোনো অফিসারের কোনো আপনার কাছে কিছু রয়েছে কিনা সেটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে, বিবরণ দিতে হবে। যদি আপনি সম্মত থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দিবেন এবং এখানে আপনাকে স্বাক্ষর করতে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং যদি কিছু জানতে চান বা যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। আজকের মতো এখানে সমাপ্তি করলাম, দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।